প্রিয় দর্শক, আপনারা ধারাবাহিকভাবে শুনছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব ফজলুর রহমান, যিনি বীর মুক্তিযোদ্ধা বটে। তার সাক্ষাৎকারের 3 পর্ব আপনারা শুনেছেন। আজকে শেষ পর্ব এবং চূড়ান্ত পর্ব আপনাদের সবাইকে শোনার জন্য আহ্বান জানাচ্ছি। আপনি বলেছেন যে আপনি বঙ্গবন্ধু স্বাক্ষরিত একটা পেয়েছেন। তো আমার এখানে আমার নিজস্ব স্টাডিতে আমি যেটা দেখেছি যে ইভেন তাজউদ্দিন আহমদ তার আত্মজীবনে আমরা পড়েছি, বা তার একে খন্দকার, দেখা গেছে যে মার্চের শুরুর দিকে অসংখ্য বাঙালি সামরিক কর্মকর্তারা বারবার শেখ মুজিবুর রহমানের কাছে বার্তা দিয়েছেন। উনি তাদেরকে বার্তায় কোনো যে আমরা এটা করতে চাই, আপনি কোনো আছে কিনা, উনি কোনো সিগন্যাল দেন নাই। ইভেন 25 মার্চের রাতেও আওয়ামী লীগের অনেক নেতা, ইভেন তাজউদ্দিন আহমদ একটা ট্রানজিস্টার নিয়ে গিয়ে ওনার কাছে বলেছিলেন যে অন্তত রেকর্ড করে আপনি দিয়ে যান, ক্যাসেট নিয়ে গিয়েছিলেন যে একটা রেকর্ড করে দিয়ে যান, যেটা আমরা বলতে পারি আপনি না থাকলে। উনি তাদেরকেও কোনো বার্তা দেন নাই। তো এই প্রেক্ষাপটে আপনি বলছেন যে আবার যারা সামরিক কর্মকর্তা আছে তারা বলছে যে 23 তারিখ থেকে সমস্ত ওয়্যারলেস সিস্টেম যেটা আর্মির এবং সেখানে কোনো বাঙালি অফিসারদেরকে রাখা হয় নাই, বাঙালি সৈনিক বা অফিসারদেরকে রাখা হয় নাই। তো তাহলে উনি কি করে এই ওয়্যারলেস বার্তাটা পাঠালেন, ওনার বাসা থেকে পিলখানায় পাঠালেন, এবং সেটা পিলখানা থেকে কে ট্রান্সমিট করলো? এবং ওয়্যারলেস বার্তায় তো কোনো স্বাক্ষর যায় না, ওয়্যারলেস বার্তায় তো কোনো স্বাক্ষর যেতে পারে না। ওয়্যারলেস বার্তায় বার্তার মেসেজটা যাবে, স্বাক্ষর তো যেতে পারে না। এটা আপনি টেকনিক্যালি কিভাবে সম্ভব সেটা আমার কথাটা বুঝেন আপনি? জি। আপনি যে কি বলেন, তাজউদ্দিন আহমদ রেজিস্টার লয়ে গেছে, এটা তাজউদ্দিন আহমদের মেয়ে লেখছে না শারমি? জি জি জি। বঙ্গবন্ধু বলছে আমি এটাতে দিব না, তোরা কি আমার ফাঁসিতে ঝুলাইতে চাস? জি। ঠিক আছে, এই দিল তার মেয়ের কথা, তাজউদ্দিন আহমদের কথা নাকি? এই মেয়ে আবার একটু পরে কি লেখছে, এই মেয়ে আবার লেখছে এটাই সত্য যে ওই দিন রাত্রে একজন ইঞ্জিনিয়ার যার নাম নুরুল হক, উনি বলদা গার্ডেন থেকে বঙ্গবন্ধুর নামে এই কাগজগুলো ছাড়ছে যে নুরুল হককে 28শে মার্চ আরিচা ঘাট থেকে ধরে না পাক বাহিনী মারিয়ে ফেললো। হি ওয়াজ এন ইঞ্জিনিয়ার। আপনি দেখেন তো উনি 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 জানেন তো নাকি? জানেন? পড়ছেন আপনি? জানেন না? পড়ছেন? জি জি। আমি কোনোটার মাঝে আমি তো দেখি নাই যে নুরুল হক ছাড়ছে কি ছাড়ছে না, বলদা গার্ডেন তাই গেছে। কিন্তু কথাগুলো যে তাজউদ্দিন আহমদের মেয়ে ট্রেনজিস্টারের কথা বলছে, সেই তাজউদ্দিন আহমদের মেয়ে কিন্তু নুরুল হকের কথাটা বলছে। নিশ্চয়ই বঙ্গবন্ধু ঘোষণা না দিল হয়তো বা এমন কোনো অবয়ব সৃষ্টি হয়েছিল যে বঙ্গবন্ধুর নামে হইল কেউ না কেউ এই কাগজটা সারা দেশব্যাপী। আমার কথাটা খুব বুঝার চেষ্টা করি। এটা ইট মে বি আমার, হ্যাঁ স্যার, আমি তো দেখি নাই। রাইট। এটা তো অনেক এপ্রিহেনশন হবে, আপনি একরকম এপ্রিহেনশন করবেন, আমি একরকম, কিন্তু পরবর্তী অতে কি বাস্তবতায় কি বুঝে যায়? শেখ মুজিবের ফাঁসির কাস্টে পাকিস্তানে দুনিয়াতে কি হইতেছে জানে না, যুদ্ধ লাগছে। আমি এটা পরে বলবো আপনাকে। আপনারা তো, আমি তো বলি বাংলাদেশের কোন মহামানব আছে, বসো আমার সাথে। শেখ মুজিবুর রহমান কি এই কোর্টে দাঁড়ায় বলছে একে ব্রহিত ছিল তার লয়ার? কথাটা খুব বোঝার চেষ্টা করবেন। একে ব্রহি তার পক্ষে লয়ার ছিল, তখন পাকিস্তানের শ্রেষ্ঠ লয়ার, তাই তো? কইছে কি একে ব্রহির মাধ্যমে, নাকি একে ব্রহি বইটা আপনারা পড়বেন যে সে ঠিক আছে, সরি আমি এইসব কিছু জানি না, আমি এইসব কিছু করি নাই, হিয়ানে কি হইতেছে আমি কিছুই জানি না? কইছে? জজ সাহেবের কাছে বলছে কিনা বলেন? জি জি। উনি বলছে আমি একজন বন্দি মানুষ, আপনি একে ব্রুহির বই পড়েন, আমি একজন বন্দি, আমি জানি না আমি কোথায় আছি, আমার জীবন এবং মৃত্যু নিয়ে আমি সংখ্যায় আছি, কাজে আমি এই ব্যাপারে আমি কিছুই বলবো না। 22শে ডিসেম্বর পরে তো শেখ মুজিবুর রহমান এর বাইরে একটা কথা বলে নাই। যদি বলে থাকে আমি চ্যালেঞ্জ করলাম একজনে বাইর করুন। শুধু জজের কাছে একদিন বলে আসছে আমি একজন বন্দি, আমি জানি না আমি কোথায় আছি, আমি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, আমার কথার কোনো নাই, আমি 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 কোনো কথাই বলবো না, আপনারা যা পারেন করেন, দেখেন যদি না হয় আমার কথা মিথ্যা হইলে আমি রাজনীতি ছেড়ে দিব। 22শে ডিসেম্বর গিয়া প্রথম একজন লোক, তার নাম জুলফিকার আলী ভুট্টো, সমস্ত ঘটন অঘটন পটিয়সী পাকিস্তানের রাজনীতির, যার পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার উচ্চাকাঙ্ক্ষার জন্যই এই বেশিরভাগ এই ঘটনাগুলো ঘটছে।
মনে করছে শেখ মুজিব জাগা পূর্ব পাকিস্তান লই আর আমি পশ্চিম পাকিস্তানের প্রধান, আমি বিরোধী দলের নেতা হব না। রাইট। সেই ভুট্টো গিয়া হঠাৎ করে দেখে যে কি তারে এত আদর, এত সেলিউট। মিয়ানওয়ালি জেল নামটা তো আপনি জানেন, রাইট। আমি ভুল করতেছি? না, 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 ফজলুর রহমান sure. আল্লাহর রহমত, আল্লাহ উপরে, আমি সজ্ঞানে কোনো ভুল কথা। মিয়ানওয়ালি জেল থেকে সেলিউট দিয়ে বাইর করতে, কি ব্যাপার কি ব্যাপার বল। তাকে নিয়ে হাজির করলো পিন্ডির বাংলোতে, গিয়ে দেখে বুট্টুর সামনে বসা। হ্যাঁ রে মুজিব ভাই, মানে আমি তো উর্দু বলতে পারবো না, মুজিব ভাই আপনি আর আমি তো ভাই, আপনার দেশ তো ইন্ডিয়া দখল করে ফেলছে, এখন আমরা ভাইয়ে ভাইয়ে আসেন একত্র হয়ে আবার ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করব। শেখ মুজিব তো বোকা, কবে যুদ্ধ হইলো কি হইলো শুধু বিমানের আওয়াজ শুনছে। আর ওই যে বলছে আমার কবর খনন হয়েছিল জেলখানার ভিতরে, অনেকে বলে যে না এটা কবরটা খনন হয়েছিল যদি কোনো সময় বোম্বিং হয় পাকিস্তানে, যাতে এখানে গিয়া পরীক্ষার মধ্যে গিয়ে আশ্রয় নিতে পারে বাংকারের মধ্যে। এইটুক শুনছে, কি হয়েছে? আরে ভাই তোমার দেশ তো দখল করে। শেখ মুজিবুর রহমান তো পৃথিবীর মহাজ্ঞানী একজন মানুষ, আমি সেই কথা না বললো, বুদ্ধির দিক থেকে তো শেখ মুজিবুর রহমান পৃথিবীতে একজন মানুষ ছিলেন। উনি তো তার বুদ্ধি দিয়ে বুঝে ফেলছে যে ঘটনা তো একটা ছিল, বুট্টু এত ভালো ব্যবহার করে কেন আমাকে। উনি বলছে ভাই আমার একটু সময় দাও। হ্যাঁ আমি আবার আসবো। কয় তারিখ আসবেন? আমি 27 তারিখ আসবো, আর আপনি এখানেই থাকবেন। এই কিন্তু বঙ্গবন্ধুর ওই জেলে রাহুলপিন্ডি ওই যে বাংলোতে রেখে গেল। তখন ওই যে আপনি যাদের কথা বলতেছেন, পাঠান ছিল জেলখানার সুপারিনটেন্ডেন্ট। সেই পাঠান একজন ব্যক্তি বলে দিয়েছে, কারণ সে তো বাংলার স্বাধীনতার বিরুদ্ধে ছিল না। পাঠানরা তো নিজেরা স্বাধীনতা চায়, বেলুচরা তো আজকেও দেখেন যুদ্ধ করে। শেখ মুজিবের কানে কানে বলে দিয়েছে তুমি সব ব্যাপারে রাজি হইও না, তোমার দেশ কিন্তু স্বাধীন হয়ে গেছে। তাই নাকি? এটা হলো 27শে ডিসেম্বর। আমি যদি আপনি ইতিহাস পড়েন, 27শে ডিসেম্বর বললো। আরো বলে দিল যে আপনার একজন লোক আছে এখানে, ডক্টর কামাল হোসেন, তাকেও ধরে আনছে, এখন সে একটু ফ্রি আছে। ভুট্টো আইলে তার ব্যাপারে আপনি বলবেন যে কামালকে নিয়ে আসো, তারপর তিনজনে মিললে কথা বলি। ওই কিন্তু ভুট্টো আসার পরে লাহোর থেকে হেলিকপ্টারে কামালকে নিয়ে আসলো। কামাল হোসেন এখনো জীবিত আছে, যান জিজ্ঞাসা করেন, আমার তো কান্না আইসা পড়ে এইসব কথা। এখন কামাল হোসেন, আমি যদি মিথ্যা কথা বলি, নিয়ে আসলো কামাল হোসেন রে। কামাল হোসেন এসে বঙ্গবন্ধুরে কানে কানে বলে দিল আপনি এখন বেশি কড়া কথা কইেন না, ভুট্টো যা কয় তাতেই রাজি হন, আগে এই দেশ থেকে আমাদের যাওয়া দরকার। ওই কিন্তু ভুট্টো প্রস্তাব দিল আপনি তো যাবেন, আপনি গিয়া কিন্তু আমরা আবার একসাথে থাকতে পারি কিনা মুজিব ভাইদের একটা ব্যবস্থা করবেন। যে কারণে শেখ মুজিবুর রহমান যে আমি ভাই আমি তো এখানে জানি না, আমি আমার দেশে যাই, তোমার কথা রক্ষা করার চেষ্টা করব। পরে ভুট্টোরে কি বলে দিল আপনি 10ই জানুয়ারির বক্তৃতাটা, তোমরা তোমাদের মতো ভালো কি দুঃখিত ভুট্টো, তাই না, তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকি, এই তো বলে দিল। এই কথা কইয়া উনি আসলেন। আচ্ছা আমার একটা মানে এখন আপনি যে বলতেছেন যে শেখ মুজিবুর রহমান যদি এত মুক্তিযুদ্ধের সাথে বিট্রে ফিট্রে করতো, তাহলে তো যে ফাঁসির মঞ্চে গিয়া জজরে কইল নে বা উকিলরে কইল নে যে আমারে বাঁচাইবার চেষ্টা করেন, বলেন যে আমি এইসব কিছু জানি না। তাহলে আপনি যেটা বললেন যে শেখ মুজিবুর রহমানের নামে উনি না হলেও সামওয়ান একজন শেখ মুজিবুর রহমানের বলদা গার্ডেন থেকে একটা বার্তা ডিসিমিনেট করেছে। আমরা এই হয়তোবা তার সঙ্গে শেখ মুজিবুর রহমান আগে কথা কইছে, হয়তোবা কথা বলে নাই, কিন্তু ওই লোকটাকে তো মাইরে ফেলছে। নুরুল হক তার নাম, আমি তো নামটাই ইঞ্জিনিয়ার নুরুল হক, যে পাকিস্তানের সমস্ত পাকিস্তানের সবচেয়ে শ্রেষ্ঠ ওয়্যারলেস ইঞ্জিনিয়ার ছিল। আপনি পড়েন, বই পড়েন, তাকে তার বাড়ি কুষ্টিয়া। তাকে আইনা দিল হাজি সামাদ, ওই যে বঙ্গবন্ধুর যে সবচেয়ে প্রিয় যে হাজি সামাদ রে বঙ্গবন্ধুর যখন 25শে মার্চ নেওয়া যায় তখন গিয়া দৌড়ছিল, তখন হাজি সামাদ রে মাইরা নাকে দম নিয়ে আসছিল। আচ্ছা আরেকটা বিষয়, আমরা আপনি যে যে জায়গা আলোচনা শেষ করেছিলেন সেখানে আমি মানে যেতে চাই। আরেকটা বিষয় সেটা হলো যে আরেকটা বিতর্ক আমাদের এখানে আছে, সেটা হলো যে মানে বঙ্গবন্ধু যখন দেশে ফিরলেন, উনি তো অলরেডি আপনার কথায় উনি জেনে গেছেন যে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, তো উনি তখন পাকিস্তানি পাসপোর্ট নিয়ে কেন ফিরলেন? উনি তো ট্রাভেল ডকুমেন্ট নিয়ে আসতে পারতেন। উনি একটা স্বাধীন দেশের প্রধানমন্ত্রী, উনি তো তখনও আর মানে পরাধীন দেশের পাসপোর্ট কেন মানে ব্যবহার করলেন, বা উনি লন্ডন থেকেও আসার সময় কেন আবার ওই পাসপোর্ট নিয়েই এইগুলা হলো প্রশ্ন। এত বড় মাপের মানুষের বেলায় এইসব প্রশ্ন করেন আপনারা, এত বড়
বড় মাপের মানুষ, তখন তো পৃথিবীর তার কোনো পাসপোর্টই লাগে না, কোন সেটা বলছি যে পাসপোর্ট পাসপোর্ট ছাড়াই তো আসতে পারতেন। এইটা নিয়ে শেখ মুজিবুর রহমানের বোকা বলতে পারেন, বোকা মানুষ উনি। কেন আমাদের মতো তো কূট কৌশল করে চিন্তা করে নেই, সে তো হি ইজ এ পলিটিশিয়ানে স্টেট কাজ করে, স্টেট কথা কয়। আজকে যে সরকার আছে ইউনূস সাহেবের মতো ঘুরায় পেশায় কুয়াশার কথা কয় না, ধোয়াশার কথা কয় না, পলিটিশিয়ান স্টেট। গান্ধী কুইট ইন্ডিয়া, তুমি যাও আমি দেখব। জিন্না 14 দফা, আই ওয়ান্ট পাকিস্তান, আমি মুসলিম, আমার জন্য দেশ চাই। নেলসন ম্যান্ডেলা, আমি আমার কালো মানুষের মুক্তি চাই, এটা আমার কালো মানুষের দেশ। কথাগুলো স্টেট কথা বলবে। এইসব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানরা অত বড় মাপের মানুষ ছিল, এইসব এই যে কুটিল এবং জটিল প্রশ্ন, কার পাসপোর্ট নেই, এইগুলো নিয়ে চিন্তা করারই কোনো ব্যাপার ছিল না। তো ঠিক আছে, যাই দেশে যায়, এটা তো অন্যরা চিন্তা করছে, উনি তো আর এটা চিন্তা করেন। ইভেন আমার মতো একজন লোক এয়ারপোর্টে যাইতে হইলে, এয়ারপোর্টে না শুধু বিদেশে যাইতে হইলে, একদিনের জন্য গত 10 বছর যাবৎ আমি একটা ভিসা আমি করতে যাই না। আমি আমার যে একটা ছোট ভাই আছে বা পিয়া, যে এইগুলো বুঝে, এই দেখতো রে আমার ভিসাটা কেমনে করা যায়, আমি থাইল্যান্ড যাব, কিভাবে হ্যাঁ করলো না করলো এগুলো নিয়ে মাথায় গামায় না। আমার কথা হলে টিকিটটা আমার পকেটে দিব, আমি উড়ে চলে যাব। আমাদের মুক্তিযুদ্ধে ভারতের অংশগ্রহণ এবং অবস্থান, এটা নিয়ে এই দেশের মধ্যেই গবেষকদের মধ্যে নানা মত এবং দ্বিমত আছে। অনেকেই মনে করেন যে মুক্তিযুদ্ধে ভারত সহায়তা করেছেন, অনেকে মনে করেন যে পাকিস্তানের ভাঙনে ভারত সহায়তা করেছে তার স্বার্থে, যেহেতু পাকিস্তান হলে দুর্বল হয়ে যাবে। আবার ইন্দিরা গান্ধী নিজে 16ই ডিসেম্বর উনি বলেছেন যে 1000 সালকা বদলা নেয়া, মানে 1000 বছরের বদলা উনি নিয়েছেন যখন আমাদের দেশ স্বাধীন হচ্ছে। তো এই প্রেক্ষাপটে এবং এই যে মানে যে লুটপাটের যে ইগুলো আছে, আপনি তো 16ই ডিসেম্বর দেশে ছিলেন, আপনি বা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, আপনি কিভাবে দেখেছেন এই বিষয়গুলো? আমি মুক্তিযুদ্ধের 16ই ডিসেম্বরটা বলার আগে আরেকটু বলি, আমি ভারতের অংশগ্রহণটা আমি বলছি আরেকটু বলি। 7ই মার্চ নিয়ে বললেন, আমি একটা কথা বলে রাখি, জিয়াউর রহমান সাহেব 7ই মার্চের ব্যাপারে একটা কথা বলছি লিখিতভাবে, এবং এই লিখিতটা দিয়েছিল বিচিত্রাতে। রাইট। বলে 7ই মার্চের বঙ্গবন্ধুর না ইঙ্গিত, এটা গ্রিন সিগন্যাল, গ্রিন সিগন্যাল, হ্যাঁ ইঙ্গিত। আমার কথাটা বুঝলেন? আমরা তো নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য পরস্পরকে মুক্তিযোদ্ধারা নিজেরাই আমরা বিতর্কিত করলাম। কিন্তু আচ্ছা, জিয়াউর রহমান সাহেব একটা ঘোষণা দিলেন কালুরঘাট বেতার কেন্দ্র দিয়া, কই গেলেন? যুদ্ধ করতেন, কই গেলেন কোথায়? উনি প্রথমে ইয়ের দিকে চলে গেলেন, মানে চিটাগাং হিল ট্রাক্সের দিকে চলে গেলেন, তারপরে গেলেন সাবরুম থেকে গেলেন বিলোনিয়া। বিলোনিয়াটা কোথায়? বিলোনিয়া তো আগরতলা। কেন গেলেন? উনি বলেন বাধ্য হয়ে আমাকে এই নদীতে পাড়ি দিতে হলো, ত্রিপুরার নদীটা পাড়ি দিয়া উনি ফেনীর থেকে ত্রিপুরা বিলোনিয়ায় চলে। কেন বিলোনিয়ায় গেলেন? এটা কি ইন্ডিয়ান সেনাবাহিনী ডাকছে তারে, বা ইন্দিরা গান্ধী ডাকছিল, এই জিয়া আপনি আসেন? এমন না। এটা যুদ্ধের একটা কৌশল বলতে পারেন, অথবা তৎকালীন বাস্তবতা বলতে পারেন, যে আমি আর আমার বর্ডারে থেকেও যুদ্ধটা করতে পারতাম, তাহলে সবার জীবন চলে যাবে। কাজে আপনি নদী পার হয়ে গেছেন, গিয়ে ওইখানে বিলোনিয়ায় গেছেন। 2 নম্বর সেক্টর কমান্ডার, দি ব্রিলিয়েন্ট অফিসার, তার নাম হইল খালেদ মোশাররফ। উনি কোথায় গেলেন? উনি তো ব্রাহ্মণবাড়িতে যুদ্ধটা শুরু করলেন, কুমিল্লার থেকে গেলেন ব্রাহ্মণবাড়িতে উনি কোথায় গেলেন? ব্রাহ্মণবাড়িতে উনি ত্রিপুরাতে গেলেন, আগরতলা গেলেন। কথাটা ঠিক না বেঠি? অবশ্যই, হ্যাঁ অবশ্যই ঠিক। এরপরে তো আগরতলাতেই তিনি মেলা গড়েই তো উনি হেডকোয়ার্টার করলেন। কথাটা ঠিক না বেঠি? কেন গেল? ইন্ডিয়া কি এসে ভিতর থেকে জোর করে ধরে নিছিল? বাস্তব অবস্থাতে আমরা সবাই ইন্ডিয়াতে গেলাম। যাওয়ার পরে কি দেখলাম? ইন্ডিয়া আমাদেরকে মারলো না, লাথি দিল। 5 দিন খাই নাই আমি। ফজলুর রহমান তাহিরপুর দিয়ে যখন গিয়া ভিতরে ঢুকলাম, মেঘালয়ের বালাটে 5 দিন খাই নাই, বিস্কুট খাই রয়েছি, মরে দামুগা। এইরকম 1 বাটি ডাল দিল, আর এই গন্ধের ভাত দিল রেশনের, যে চাউল আমি বাংলাদেশে থাকলে ঢিল মেরে ফালায় দিতাম, সেই ভাত আমি গোগ্রাসে গিললাম। তা আমাকে ভাত দিল সে, আমাকে আশ্রয় দিল সে। কথাটা খুব বুঝা, আমার কথাটার উত্তরটা পরে দিবেন আপনি। আশ্রয় দিল সে, তারপর বলল, আমি বললাম খালি আশ্রয় আর বাদ দিলে চলবে না, আমার অস্ত্র দাও। আমাকে অস্ত্র দিল, ট্রেনিং দিল।
সে তো অনা এই এই পৃথিবীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিও না, খাজা বাবা মঈনুদ্দিন চিশতিও না যে বিনা লাভে সবরে ফু দিয়া ভালো করে ফেলবে। ইন্ডিয়া তো একটা রাষ্ট্র, তার তো স্বার্থ থাকবেই, সে তো স্বার্থ চিন্তা বিভিন্নভাবে করতে পারে পাকিস্তান ভেঙে যাবে গা, আমাদের একটা সুবিধা হবে, করতে পারে আরেকজন যদি কেউ মানবতা থাকে জয়প্রকাশ নারায়ণ, এগুলো পড়েন না আপনারা, পড়েন না তো কেউ, আপনারা কে বলছেন, আমরা তো পড়ি না কেউ, জয়প্রকাশ নারায়ণের বই পড়েন না, জয়প্রকাশ নারায়ণের খুব খারাপ বলবেন, নামটা শুনছেন তো জয়প্রকাশ নারায়ণ, বিহারের 1925 সনে 22 সনে মৌলানা আবুল কালাম আজাদ গেছে বিহারে বক্তৃতা করার জন্য, আর সৈয়দ বদরুদ্দোজা, দুইজনই কংগ্রেসের ইয়াং লিডার। মৌলানা আবুল কালাম আজাদ ভারতবর্ষ কংগ্রেসের প্রেসিডেন্ট, তার বক্তৃতা শুনে পাগল হয়ে গেছে গা, ব্যারিস্টারি পাস করে আইছে, তার নাম হলো জয়প্রকাশ নারায়ণ, আমেরিকা থেকে ব্যারিস্টারি পাস করে আইছে, আমি কংগ্রেস করব। তখন মৌলানা আবুল কালাম আজাদ বলল, তুমি কি স্যাক্রিফাইস করতে পারবা, কংগ্রেস যে তুমি করবা, বলে জানিয়ে রাখেন আমি কথাগুলা বলে যাই। বলছে কি স্যাক্রিফাইস করতে বলেন, বলে তোমার জীবনে সর্বোচ্চ স্যাক্রিফাইস করবা, তুমি যদি কথা দাও কি করবা বলো। তখন ও বললো যে আমি এক মহারাজার মেয়েকে ব্যারিস্টারি পাস করে এসে বিয়ে করছি, 1 মাস হয় নাই এখনো। জয়প্রকাশ নারায়ণ বলল, যতদিন পর্যন্ত ভারতবর্ষ স্বাধীন না হবে ততদিন পর্যন্ত আমি আমার ওই মহারাজার মেয়ে যাকে বিয়ে করছি তার সাথে কনজুগাল লাইফ করব না। 22 সন থেকে 47 সন কত বছর, 45 বছর। 45 বছর একজন মেয়ের সঙ্গে নতুন বিয়া করে দেশের স্বাধীনতার জন্য সে তার দাম্পত্য জীবন করে নাই। কথাটা কি আপনি আমার বুঝতে পারছেন? এর নাম হলো জয়প্রকাশ নারায়ণ, এমনি মানুষ হয়ে যায় না, যাকে বলা হয় ভারতের সর্বোদয় নেতা। জয়প্রকাশ নারায়ণের বই পড়েন, আপনি বাদ দেন সব কথা, সবাই ইন্ডিয়ার খালি সব লাভের জন্য আমাদেরকে সাহায্য করছে, জ্যোতি বসুরা খালি লাভের জন্য আমাদের, জ্যোতি বসুরা তো আমাদেরকে দিয়ে ধনী হয়ে গেছে সব, ভূপেশ গুপ্তরা আমাদেরকে খালি লাভের জন্য, ভূপেশ গুপ্তর বাড়ি কই জানেন তো, ভারতের কমিউনিস্ট পার্টি তখন জেনারেল সেক্রেটারি ছিল ইন্দিরা গান্ধীর বেস্ট ফ্রেন্ড, তাকে বলছে ওই রাশিয়াকে যে বাধ্য করছে আমাদেরকে সমর্থন করার জন্য, তার নাম হলো ভারতের ভূপেশ গুপ্ত, তার বাড়ি হলো আমার যে ইটনা থানা, ইটনা হলো তার বাড়ি। জীবনে কোনোদিন বিয়ে শাদী করে নাই, জীবন স্যাক্রিফাইস করে থয়ে গেছে, আন্দামান দ্বীপপুঞ্জে জেল কাটতে থয়ে গেছে। তো সেই সব লোকেরা তো আমাদেরকে সাহায্য করছে। মানিক চৌধুরীরা যারা জীবনে কোনোদিন বিয়ে করে নাই, ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিল, আমাদেরকে সাহায্য করছে, আবার লাভও করছে তারা। সেই লাভেরও আর্মির লাভ থাকতে পারে, কিছু অস্ত্র লুট করে নিয়ে গেছে খারাপ কাজ করছে। কিন্তু ইন্দিরা গান্ধীকে কিভাবে দেখবেন? আমি সব বাদ দিলাম। ইন্দিরা গান্ধীকে আপনার দেশের যুদ্ধের জন্য বিশ্বযুদ্ধের রিস্ক নেয় নাই? আপনার এলাকা থেকে 7ম নৌবহর আসে নাই? আসছিল কিনা আপনি বলেন। এখন তো রাশিয়া কি এই 7ম নৌবহর ফেরানোর জন্য তার নিউক্লিয়ার উইপন ব্যবহার করার জন্য প্রস্তুত হয় নাই? 3টা ভেটু দেয় নাই রাশিয়া জাতিসংঘে? এটা কে করছে? ইন্দিরা গান্ধী নাকি আপনি কে করছে? জন্ম হয় নাই তখন। না আপনি না, আমি করছি, আমিও তো করিনি, ইন্দিরা গান্ধী করছে আমার দেশের জন্য। সে তো বিশ্বযুদ্ধের রিস্ক নিছে আমার দেশের জন্য, লাভ তো ইন্ডিয়ার আছেই। কিন্তু আমার দেশের স্বাধীনতা, আমি যে প্রাপ্যটা পাইলাম, একটা লোক আমার কাছে বিক্রি করলো, আমি কিনলাম, দুইজনে তো লাভবান। আমার তো পেটে ক্ষুধা, আমার তো 1 সের চাউলের দরকার, হে 1 সের চাউল বেচে আমার কাছ থেকে 2 আনা লাভ করছে। কথাটা খুব ক্লিয়ার। তার তো 5000 সৈন্য রক্ত দিছে নাকি? কথাটা হাসান মিসা কোন আপনি, সত্য না মিথ্যা? তার 5000 সৈন্য রক্ত দিছে। তার তো জেনারেল গিল যে জামালপুরি গুলি খাইলো, তার তো পাউডার কাটতে ফেলতে হয়েছে। এই কারণে জেনারেল নাগরা আসছে গিলের জায়গায়, আইসা সারেন্ডার করেছে নিয়াজিরে। জ্যাকব আসছে, তারপরে আছে জগজিৎ সিং অরোরা। আমার কাছ থেকে কি শুনবেন আপনি? আমার তো সব মুখস্থ যেগুলো। বললাম তো আপনি ওই ইতিহাসের তো নায়ক। সেই জায়গাতে দাঁড়ায় ইন্ডিয়ার লাভ তো থাকবে, সে লাভ করবে না? সে যুদ্ধ করছে না, পশ্চিম সেক্টর আটকায় রাখছে, আর পূর্ব সেক্টর কয়দিনে স্বাধীন করছে? 3রা ডিসেম্বর যুদ্ধ ঘোষণা করছে, 16ই ডিসেম্বর শেষ, 13 দিনের যুদ্ধ। এরপরে কইছে যে ভাই আর মারামারি করুন না, আমাদের কাম হয়ে গেছে। এরপর তার পশ্চিম সেক্টরে সে নিজেই যুদ্ধ বিরতি ঘোষণা করছে। সেই ইন্দিরা গান্ধী আমি দেখছি বর্ডারে ঘুরছে, আমি 2টা চোখ দিয়ে দেখছি, না হলে চোখ আমার অন্ধ হয়ে যাবে। আমি দেখছি শিলিগুড়িতে
আমি দেখছি পাঙ্গাতে, আমি দেখছি মেঘালয়ে ইন্দিরা গান্ধী আইছে হেলিকপ্টারে, লাখে লাখে মানুষ, মইলাম ক্যাম্প, বালাট ক্যাম্প, বটসরাতে লাখে লাখে মানুষ খাইতে পারে না, মরতেছে হাজারে হাজার। সেইখানে তো একটা খাদ্য দিচ্ছে ইন্দিরা গান্ধী। এবং আমি ফজলুর রহমান, আমি এত বেশি ভক্ত হয়েছিলাম ইন্দিরা গান্ধীর, আমি প্রতিদিন যুদ্ধে যাই নাই, কিন্তু যুদ্ধ যেদিন গেছি একদিনও বলি না আমার পেট ব্যথা করে। যুদ্ধের বাংকারে থেকেও চিন্তা করছি, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে আর আমি যদি বিয়া করি, আমার যদি কন্যা সন্তান হয়, তার নাম রাখবো ইন্দিরা। যদি আমি বাইচা থাকি, আল্লাহ আমারে বাঁচায় রাখছে, আমি বিয়ে করছি, আমার একটা কন্যা সন্তান হয়েছে, এখন সে আমেরিকাতে থাকে, তার নাম ইন্দিরা। মানুষের আবেগটা এরকম ছিল। আপনি কি আমার কথাটা, এই সবাই আমারে বকবে তো, মোল্লা মৌলবীরা আমারে কবো কাফির, কত বকা বকে, কিন্তু আমি তো কথাগুলো বলতেছি, এটা ইতিহাসের সত্য কথাগুলো আমি বলতেছি। আচ্ছা, আমার সর্বশেষ প্রশ্ন, আপনি জানেন যে আমাদের মুক্তিযুদ্ধে এই দেশের কিছু মানুষ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, ব্যক্তি হিসেবে বিরোধিতা করেছে অনেকে, আবার সংগঠন হিসেবে অনেকে বিরোধিতা করেছে। আমি স্পেসিফিকভাবে যদি বলি যে জামাত ইসলামীর কথা, তো মুক্তিযুদ্ধ 50 বছর, অর্ধশত বছর পার হয়ে গেছে, নতুন নতুন প্রজন্ম এসছে, তাদের ঘরেও নতুন প্রজন্ম এসছে, যুদ্ধ অপরাধীদের বিচার এই দেশে হয়েছে। এখন আজকের প্রেক্ষাপটে ধরেন যদি আমরা জামাতের ব্যাপারে বা মুক্তিযুদ্ধ যারা বিরোধিতা করেছে তাদের ব্যাপারে আমরা কি সিদ্ধান্ত নিয়ে এইটার মীমাংসা করতে পারি, যে মুক্তিযোদ্ধা হিসেবে, মানে প্রথম সারির মুক্তিযোদ্ধা হিসেবে আপনি কি মনে করেন যে এদেরকে কি করা উচিত বা কিভাবে এটার রিকনসিলিয়েশন করা উচিত 50 বছর পরে এসে? ব্যক্তিগতভাবে আমার এলাকাতে যে জামাত আছে, সারা কিশোরগঞ্জে করলাম এবং ইটনামিটামু নষ্টগ্রামে, আপনি বিশ্বাস করবেন না, ছোট যারা জামাত করে এরা আমার সন্তানের মতো। কেউ আমার কাকা ডাকে, আর একটু বড় যারা ভাইয়া ডাকে, এবং এরা বিপদে পড়লে বা আমি বিপদে পড়লে পরস্পর দৌড়ায় আসি। ব্যক্তিগত জীবনে কথাটা কইতেছি, এত সুসম্পর্ক জামাতের সঙ্গে, এবং এদের কর্মীদেরকে আমার ভালোই মনে হয়, কথা যেটা দেয় সেই কাজটা করে। জামাতের সঙ্গে 3 বার মিললে ইলেকশন করছি, জামাতের কর্মীরা ইটনামিটামু নষ্টগ্রামে সিনসিয়ারলি আমার পক্ষে কাজ করছে। জামাতের ব্যাপার, এই যে আপনার জামাতের আমির আছে, তারে আমি দেখছি মান্না সাহেবদের দল করে। উনি তো আমার 10 বছরের ছোট, যত দেখেন একদম পাকা দাড়ি এই সেই, হ্যাঁ, উনি তো আমার 10 বছরের ছোট। কালকে দেখলাম উনি 58 সনে জন্মগ্রহণ করছে, আর আমি 48 সনে জন্মগ্রহণ করছি। তাহলে ওনার বয়স 67, আমার বয়স 77, তো উনি আমার ছোট ভাইয়েরও ছোট, আমার ছোট ভাইয়ের বয়স হলো 73। কিন্তু ওনাকে তো আমি অনেক সম্মান করি। উনি যখন 5ই আগস্টের পরে যে বক্তব্যগুলো দিত, আমার মনে হতো জামাত বোধহয় তার সমস্ত ত্রুটি বিচ্যুতি ফালায় দেয় এখন বোধহয় এই দেশে। এই যে পাহারা টাহারা দিত অসহায় মানুষের বাড়ি, হিন্দুদের বাড়ি, আমার মনে হয় তারা বোধহয় সব কিছু ভুলে টুলে এখন এই দেশের মানুষের মেন স্ট্রিমে ওনারা আসতে চায়। ঠিক আছে, কিন্তু কিছুদিন পরেই তাদের মধ্যে কখন কি হইলো, হঠাৎ করে দেখলাম তারা কিছু ব্যতিক্রম কথা বলে, মুক্তিযুদ্ধের ব্যাপারে ব্যতিক্রম কথা বলে। যে কথাটা আমি সবসময় বলতাম, জামাতের উচিত হইল একটা কাউন্সিল ডেকে সরি বলা বাংলাদেশের মানুষের কাছে। এরা কেন সরি বলবে? এরা তো এখন যারা জামাতের নেতা, এরা তো আর এই দোষ করছে না, দোষ করছে তাদের পূর্বপুরুষ যারা জামাত করছে, তাদের ব্যাপারে বলা ঠিক আছে, আমাদের পূর্বপুরুষেরা যে কোনো কারণেই হোক পাকিস্তানের পক্ষে ছিল, উই আর সরি। তারা ফ্রেশ পলিটিক্স করবে, তাদের ধর্ম নিয়েই করবে, শরীয়ত নিয়েই করবে, শরীয়তে আইনেই করবে, কিন্তু তারা প্রকাশ্যে গণতন্ত্রের সুবিধা নিয়ে বক্তৃতা করে, গণতন্ত্রের কথা বলে, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু তারা বলে গণতন্ত্র হলো নাসারাদের। আমি যেটা বুঝতে পারছি তাদের পত্র পত্রিকা, তাদের কথাবার্তা শুনিয়া, তাইলে তারা মুখে যা বলে মনে তা না। এখন আমি বলছি, আমি সবচেয়ে বেশি আহত হয়েছি ওদের পত্রিকার একটা কথায়। ছাত্র শিবিরের ছেলেরা যে পত্রিকাটা চালায়, সেই পত্রিকায় যখন লেখা হয়েছে যে যারা মুক্তিযুদ্ধ করছিল 71 সনে, তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ যদি তাদেরকে মাফ করে। আমি এত বেশি কষ্ট, এরপর থেকে আমার মনে হয়েছে দে উইল নেভার বি রেকটিফাইড। জনাব ফজলুর রহমান,
আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দৈনিক ইনকিলাবকে দীর্ঘক্ষণ সময় দেওয়ার জন্য। আপনার এই মূল্যবান বক্তব্য আশা করি এই দেশের মানুষ এবং এদেশের জনগণ তারা দেখবেন, তারা মূল্যায়ন করবেন। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাকে এবং আপনার প্রতিষ্ঠান, আমিও আর যে আমার সন্তান তুল্য যে দুইজন আমাকে এতক্ষণ পর্যন্ত সহযোগিতা করছে, আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাইলাম।